হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে আমি একটি গল্প বলে শোনাবো। আমার তোমাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে। তোমাদেরও নিশ্চয়ই গল্প করতে আমার মতো খুব ভালো লাগে। আমি আজ একটা ভৌতিক ঘটনা তোমাদের সামনে নিবেদন করব, যেটা রোমহর্ষকর, রোমাঞ্চকর। আর এটা আমার স্যার শুনিয়েছে। আমার স্যার তখন স্কুলে পড়তো, অনেক বছর আগেকার কথা বন্ধুরা। তখন বন্ধুরা মিলে, এখন যেমন কোথাও হলিডেজে যায়, তখন অতটা যেত না। তখন কোনো রিলেটিভদের বাড়ি যেত। রিলেটিভদের বাড়ির মধ্যে মাসি পিসি এইসব হতো। সেই রকম আমার স্যার আর স্যারের বন্ধুরা মিলে আলোচনা করে যে ছুটিতে মামার বাড়ি যাবে। আমার স্যারের নাম অভিনব। স্যারেরকে নিয়ে 5 জন। স্যারের বন্ধুদের নাম হচ্ছে জয়ন্ত, অমিত, শ্যাম, সুভাষ। এরা এত ভালো বন্ধু, একে অপরের অন্তরঙ্গ বন্ধু। এরা ঠিক করে যে একদিন ছুটির দিনে এরা মামার বাড়ি যাবে, আমার স্যারের মামার বাড়ি যাবে। স্যারের মামার নাম নিরঞ্জন, মাইমার নাম লক্ষ্মী। স্যারের মামার বাড়ি যেতে হলে প্রথমে নদী পার হতে হবে, তারপরে বাসে করে যেতে হবে, অনেক দূরের পথ। আর সেটা গ্রামে। গ্রামটার নাম মুকুন্দপুর। এটা একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে এখনকার মতো যে সুযোগ সুবিধা সেটা অতটা ছিল না, ছিল খুব সামান্য পরিমাণে, না মেলার মতনই। তা একদিন ছুটির দিন দেখে স্যারের বন্ধুরা মিলে বেরিয়ে পড়ে। সবাই এক জায়গায় জড়ো হয়ে নদীর ঘাটে জড়ো হয়ে নৌকা চাপে। নৌকার ঢেউ খেতে খেতে, গল্প করতে করতে, নদীর জল ছুঁতে ছুঁতে, কি মজা করতে করতে তারা নদীর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তারা পৌঁছালো বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের নাম নিশ্চিন্দপুর। এই নিশ্চিন্দপুর থেকে মুকুন্দপুরে যাওয়ার বাস পাওয়া যায় বন্ধু। তখন রাত 6:30 বাজে। তারপর আমার স্যার ও তার বন্ধুরা মিলে বাসে উঠে পড়ল। বাসে উঠল যখন, তখন 6:45 মতো বাজে। তারপর নিশ্চিন্দপুর থেকে বাস ছাড়লো। বাস যখন স্যারের মামার বাড়ি মুকুন্দপুরে পৌঁছালো, তখন বাজে রাত 9টা। গ্রামের দিকে রাত 9টা মানে অনেকটা রাত। গ্রামের দিকে রাত 9টা মানে অনেকটাই। তাই তারা একটু এগিয়ে গেল এবং এগিয়ে গিয়ে সামনে একটা চায়ের দোকান দেখতে পেল, যেটা তখনও বন্ধ হয়নি। তাই স্যার এবং স্যারের বন্ধুরা একটু চা বিস্কুট খেয়ে নিয়ে এগোতে থাকে, হাতে টর্চ লাইট নিয়ে। দেখে তার মামা এগিয়ে এসেছে। তার মামা তো ভাগনাকে দেখতে পেয়ে খুবই ভালো, এবং গল্প করতে করতে তারা এগিয়ে চলে বাড়ির রাস্তার দিকে। স্যার যখন তার মামার বাড়িতে ঢোকে, সে দেখে এক অপূর্ব গ্রামের দৃশ্য। মাটির দোতলা বাড়ি, রান্নাঘর, তারপরে এক পাশে গোয়ালে ভর্তি গরু, পাশে পুকুর। শহরের ছেলেরা যেগুলো দেখতে পায় না সচরাচর, সেই সবগুলো সবই আছে। এক কথায় অনবদ্য প্রাকৃতিক দৃশ্য।
স্যারের মামা মানে নিরঞ্জন বাবুর ছিল 2 কন্যা। বড় মেয়ের নাম ছিল কৌশানী আর ছোট মেয়ের নাম ছিল ঈশানী। তারাও দাদাকে দেখতে পেয়ে এবং দাদার বন্ধুদেরকে দেখতে পেয়ে খুবই আনন্দিত। কী খাবে না খাবে আপ্যায়নের শেষ নেই। লুচি, মিষ্টি, মাংস, মোন্ডা মিঠাই থেকে কি না কি। তারপরের দিন তারা গ্রাম ঘুরতে বেরোয়। গ্রাম ঘুরতে বেরিয়ে তারা মাঠ ধান খেয়ে সব কিছুই দেখে এবং মামার বাড়িতে একটা আশ্চর্য জিনিস দেখে। সেটা একটা শ্যাওড়া গাছ ও তার পাশে ডেন কাটা বলতে মামাদের ওখানে যারা গরিব তারা ওখানে ফেলে দিয়ে মাটি দিয়ে পুঁতে দিত। নালা মতো কাটা ছিল, যারা গরিব ওরম করে রেখে দিয়ে যেত মৃতদেহগুলোকে। তারপরে তারা ঘোরাঘুরি সব কিছু মিটে গেছে। মামার বাড়ি এসে দেখে এক কাণ্ড, কি হুলুস থুলুস কাণ্ড, চারিদিকে লোকজনে ভর্তি। কি না, তারা শোনে যে তাদের বড় বোন কৌশানীকে ভূতে ধরে আবার কি, সে কি বিকট চিৎকারের সাথে সাথে সে গোগানির কান্না। তার ছোট বোন তাকে এত ভালোবাসে, সেও কাছে গেলে যেন কামড়ে আঁচড়ে আমায় ছেড়ে দে বলছি। তারা মামা এবং তারা সবাই মিলে ধরে রাখতে পারছে না। তারা শেষ পর্যন্ত কি করে, খাটিয়াতে বেঁধে রাখে। অভিনব বলল যে মামা ডাক্তার ডাকবে, গ্রামের মানুষ সহজ সরল। তারা বলছে না রে ভাগনা, এসব ডাক্তারের কাণ্ড নয়, নিশ্চয়ই কিছু হাওয়া বাতাস লেগেছে। তাহলে কি করা যায় মামা? না, রোজা রাখতে হবে। আমাদের এখানে তারানাথ রোজা আছে ভালো। তারপরে যথারীতি দিন শেষে রাতে ওই তারানাথ রোজাকে ডাকা হয়। যথারীতি রোজাকে ডাকার উপক্রম হয়েছে। তখন সে মামার বড় মেয়ের কি হুঙ্কার, রোজা রাখবি, আমার কিচ্ছু করতে পারবে না, তোরা যা খুশি তাই করে নে, এই বলে হুঙ্কার দিতে থাকে। এবার রোজার বাড়ি যাওয়া হয় দুজনে, স্যার আর স্যারের একটা বন্ধু আর মামা মিলে যায়। গিয়ে তাদের চেনা জানা সব কিছু বলে যে এই হয়েছে ওই হয়েছে, এই উপসর্গ, এই যেটা ভূতে ধরার আর কি। তখন সেই মতো রোজা সব কিছু জিনিসপত্র নিয়ে এলো। নিয়ে আসার পর সর্ষে পোড়া, ঝাড়ন ঝোড়ন সব কিছু করে। হে তখন বলে, আমায় সর্ষে পোড়া ঝাড়ন ঝোড়ন দিয়ে কিচ্ছু করতে পারবি না তোরা, আমি একে ছাড়বো না। তখন রোজা বলে দেখবি, তখন তাকে ঝাঁটার বাড়ি, সর্ষে পোড়া সব দিয়ে হয়। সে কি অবস্থা। রোজা আর তখন বনের মধ্যে যুদ্ধ চলে, বন তো নয়, তার মধ্যে একটা আত্মা ঢুকে আসে। তখন বলে কে তুই, রোজা জিজ্ঞাসা করে। তখন বলে আমি ওই শ্যাওড়া গাছে থাকি। কেন ধরেছিস, কে তুই? তখন বলে আমি বাগদি পাড়ার বউ। তা একে কেন ধরেছিস? না, আমার গায়ে আঁশ ফেলেছে, আমার গায়ে নোংরা ফেলেছে, জানে না যে আমি ওখানে আছি। তা রোজা বলে কি করে জানবে, এই অবুঝ মেয়েটা কি করে জানবে তোর কি ক্ষতি করেছে, ছাড় ওকে, দেখ তাহলে আবার তোকে সর্ষে পোড়া দাও। সে বলে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও গো, আমায় ছেড়ে দাও। তখন বলে যাবে কি না বলে আমি যাব না। তখন বলে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। তারপরে বলে ঠিক আছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি চলে যাব। তখন বলে কে তুই? বলে আমি বাগদি পাড়ার বউ, আমাকে
সব পরিবারের সবাই, শ্বশুর শাশুড়ি সবাই মিলে, স্বামী সবাই মিলে অত্যাচার করে মেরে ফেলে। এবার মেরে ফেলার পর আমাকে এখানে পুঁতে দিয়ে চলে যায়। আমি এই শাওড়া গাছটাতেই আছি। তখন রোজা বলে, ঠিক আছে, তোর আত্মার শান্তির জন্য আমি যজ্ঞ করে দেবো, আর তুই এখান থেকে চলে যার প্রমাণ দিয়ে যা। তখন বলে, ঠিক আছে, এক ঘড়া জল দাও, মাথায় গিয়ে আমি ফেলে দেবো, আর বড় গাছের ডাল ভেঙে দেবো। তখন সেই রোগা বোনটার গায়ে এত শক্তি কেউ কখনোই ভাবতে পারেনি। সেই দাঁতে করে এক ঘড়া কলসি জল নিয়ে সে মাথায় গিয়ে ফেলে দেয়, এবং গাছের ডাল সঙ্গে সঙ্গে হাওয়া বইতে থাকে, মরমর করে ভেঙে দেয়। তারপরে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে ধরে নিয়ে আসে মামারা, আমরা সবাই মিলে। মানে আমি এখানে স্যারের কথা বলছি। স্যার ধরে নিয়ে আসে, স্যারের বন্ধুরা, মামারা সবাই ধরে নিয়ে এসে যখন জ্ঞান ফেরে তার শুশ্রূষা করে, এবং মামারা মামার বাড়ির আনন্দ করে চলে আসে। বন্ধুরা, তোমরাই ভাবো, এই রকম অচেনা জায়গায় গিয়ে যদি কেউ ভূতের পাল্লায় পড়ো তাহলে কেমন হবে? কমেন্টে বলো। তোমরা কি সত্যিকারে ভূত দেখতে চাও? তাহলে শ্যাওড়া গাছের তলায় গিয়ে এক্ষুনি আঁশ ফেলে দাও, তারপরে দেবে গপাং করে ধরবে তোমাদের। কেমন লাগলো আজ এই গল্পটা বন্ধুরা? যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব করো।